আজ মহান বিজয় দিবস। ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে এদিন বিশ্ব মানচিত্রে অভ্যুদয় ঘটে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের। বিজয় দিবসে মুক্তিযুদ্ধে বীর শহীদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে জাতি। এ উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে চলছে শ্রদ্ধা নিবেদন। সূর্যোদয়ের পরপরই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। সে সময় সালাম জানায় ৩ বাহিনীর একটি চৌকস দল। জাতীয় প্যারেড গ্রাউন্ডে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় ৫৫তম মহান বিজয় দিবসের আনুষ্ঠানিকতা। দর্শক, জাতীয় স্মৃতিসৌধ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশিক এন্ড প্রিন্স। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। সারিকা, যে প্রথম প্রহরে যে রাষ্ট্রীয় যে আনুষ্ঠানিকতা, সে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা এরই মধ্যে শেষ হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে তথ্য উপদেষ্টা রিজওয়ানা হাসান তিনি কথা বলছেন। আবার শুরু করব। আমরা একটু আসি। আমাদের আর পেছানোর জায়গা নেই, আপনারা পেছান। হ্যাঁ, একটু বলবেন যে এবারে বিজয় দিবসের আপনার একটু টিকটক তারপর এবারে বিজয় দিবসের আসলে প্রত্যাশার জায়গাটা আসলে কোন জায়গাটা? নাসির ভাই, হ্যাঁ এই রেডি আপনারা? রেডি। সেই যখন থেকে আমরা স্বাধীন হলাম তখন থেকে আমাদের প্রত্যাশা ছিল একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার, প্রত্যাশা ছিল একটা শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ ব্যবস্থার। তো অনেক বছর পরে এখন আবার মনে হচ্ছে যে ওই জিনিসগুলো আমরা অ্যাচিভ করতে পারি নাই বলেই তো গণ অভ্যুত্থান হলো, পারি নাই বলেই তো বিপ্লবটা হলো। এবং আমরা আজকে এমন একটা সন্ধিক্ষণে আছি যেখানে আমরা একটা শাসন ব্যবস্থাকে পিছনে ফেলে নতুন করে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করব। সেখানে আমাদের ফেব্রুয়ারি মাসে নির্বাচন আছে। আমরা খুবই আশা করছি যে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের পথে সুদৃঢ় একটা যাত্রা আমরা শুরু করব। এই জন্য যে এখানে কেবলমাত্র একটা নির্বাচনই হচ্ছে না, একটা গণভোটও হচ্ছে, যেখানে সংস্কার প্রশ্নে বড় কতগুলো বিষয়ে জনগণ তাদের মতামত জানাতে পারবে। এখন তার উপর নির্ভর করে গণতন্ত্রের যাত্রাটা এবার পরিবর্তিত আকারে শুরু হতেই পারে। এটা তো সত্য কথা যে ৫৪ বছর পরেও যখন একটা গণ অভ্যুত্থান হতে হয়, তার অর্থ হচ্ছে ৭১-এর যে স্বপ্নটা আমাদের ছিল, যেই বিশ্বাসটা আমাদের ছিল, যে প্রত্যাশাটা আমাদের ছিল, রাষ্ট্র সেই প্রত্যাশাটা পূরণ করতে পারেনি। তো আমরা আশা করি এই নির্বাচনের মাধ্যমে একটা ভিত্তি স্থাপন হবে, যে ভিত্তিটা গণতন্ত্রকে যেমন সুদৃঢ় করবে, তেমনি জনগণের কাছে সরকারকে জবাবদিহি করতে বাধ্য করবে এবং একটা বৈষম্যহীন শোষণমুক্ত সমাজ গড়ার যে স্বপ্নটা আমাদের এখনো রয়ে গেছে, অধরা রয়ে গেছে, সেটা আমরা পূর্ণতার দিকে নিয়ে যাওয়ার যাত্রাটা শুরু করতে পারবো। আপু, ১২ তারিখে তো নির্বাচন, বাংলাদেশের রাজনীতিতে এটা একটা খুবই দুঃখজনক বিষয় যে আমাদের প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য অনেক সময় দেখা যায় যে আমরা যুক্তি দিয়ে, তর্ক দিয়ে না করে এই হত্যাটাকে চেষ্টাটাকে একটা অস্ত্র হিসেবে গ্রহণ করি। এটা অত্যন্ত নিন্দনীয় এবং কাপুরুষোচিত। এটার মধ্যে তো কোনো বীরত্ব নেই। আপনার যদি শক্তি থাকে, আপনি জনগণকে ফেস করেন, এবং জনগণকে ফেস কেমন করে করতে হয় একটা গণতান্ত্রিক রাষ্ট্রে, তো সেটা সকলেই জানে, সেটা সকলের কাছে স্পষ্ট। সেটা না করে প্রতিপক্ষকে ঘায়েল করার এই যে একটা রাজনৈতিক সংস্কৃতি চলে এসছে, এটা কোনোভাবেই নতুন বাংলাদেশে আর গ্রহণ করার তো কোনো সুযোগ দেখতে পাচ্ছি না। অন্তর্বর্তী সরকার কি কোনোভাবে এই যে
গণভ্যুত্থানের সম্মুখসারি যারা তাদের উপর যে জীবনের হুমকি আসছে সেটা তাদেরকে কি নিরাপত্তা দিতে ব্যর্থ কি বা সামনে আমি একটা টেন্ডেন্সি খুব দেখি যে আপনারা ব্যর্থ কিনা আপনারা সফল কিনা। একটা 1-1.5 বছরের সরকারের ব্যর্থ আর সফলতার গল্পটা একটু অন্যভাবে বিচার করতে হবে, এই জন্য যে আমরা যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বটা নিয়েছিলাম তখন একেবারে ভেঙে পড়া একটা অবস্থা থেকে আমরা কাজটা শুরু করেছি। সেই ভেঙে পড়া অবস্থাটাকে জোড়া লাগিয়ে রাষ্ট্রটাকে আবার একটা যাত্রার দিকে নিয়ে যাওয়াই ছিল আমাদের কাজ। আমরা সেই কাজটা করেছি। সেখানে আমি নিজেকে এই সরকারকে ব্যর্থ বা সফল কোনোটা বলারই কোনো সুযোগ দেখতে পাচ্ছি না। এই সরকার তখনই সফল হবে যখন দেখা যাবে যে উদ্দেশ্য নিয়ে এই সরকারের যাত্রাটা একটা সুষ্ঠু নির্বাচন, বিচার করা এবং সংস্কার করা, সেগুলো কাজ শেষ পর্যন্ত গিয়ে আমরা সফল হব। আর একটা কথা হচ্ছে যে নিরাপত্তা দেওয়ার যতটুকুন স্বাভাবিক প্রস্তুতি থাকে সবটুকুন স্বাভাবিক প্রস্তুতি আমাদের আছে, কিন্তু এখন দেখা যাচ্ছে সাম্প্রতিক সময়ের আঘাতটা দিয়ে যে স্বাভাবিক প্রস্তুতির চাইতেও বেশি কিছু আমাদেরকে নিতে হবে, কারণ প্রতিপক্ষ আরও বেশি সংগঠিত এবং সে পিছন দিক থেকে আঘাত করছে। এই যে পিছন দিক থেকে আঘাত, এটার বিপরীতে আমাদেরকে আরও বেশি ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং গ্রহণ করছি। আমরা নিরাপত্তা আরও জোরদার করছি। আপা 12 তারিখে তো নির্বাচনটি হবে, নির্বাচনটি আসলে কি রকম হবে এবং নির্বাচনে আইন শৃঙ্খলার পরিস্থিতিটা কি রকম থাকবে বলে আপনারা মনে করেন? আমাদের প্রচেষ্টা হচ্ছে সুষ্ঠু একটা নির্বাচন হবে। আমাদের প্রচেষ্টা হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে লোকে ভোট দিতে পারবে। আমাদের প্রচেষ্টা হচ্ছে শান্তিপূর্ণভাবে লোকে ভোট দিতে পারবে। এখন এইটাকে ব্যাহত করার জন্য তো একটা শক্তি সমাজে কাজ করছে, সেই শক্তিটাকেও একই সাথে আমাদেরকে প্রতিহত করতে হচ্ছে এবং একই সাথে আমাদেরকে একটা প্রতিরোধ গড়ে তুলতে হচ্ছে। আমাদের প্রত্যাশার জায়গা থেকে আমরা বলে দিতে পারি যে আমরা শান্তিপূর্ণ, সুষ্ঠু, স্বতঃস্ফূর্ত একটা নির্বাচনের দিকে তাকাচ্ছি। অবশ্যই এটার বিপরীতে এখন দেখতে পাচ্ছি আরও বেশি প্রকট করে যে প্রতিপক্ষ যে আঘাতগুলো হানছে সেগুলো আসলে রক্তাক্ত একটা সংঘাতময়, সেটার জন্য আমাদেরকে এখন বাড়তি প্রস্তুতি নিতে হচ্ছে। কিন্তু একটা কথা বলার দরকার জনগণের উদ্দেশ্যে, যে আমাদেরকে জনগণকে ভীত করে ফেলার একটা প্রচেষ্টা চলছে। সরকারের দায়িত্ব হচ্ছে জনগণকে আশ্বস্ত করা, যাতে করে জনগণের মধ্যে ওই ভয়ের সংক্রমণটা না হয়। আমরা আমাদের জায়গা থেকে সাধ্যমতন সেই চেষ্টা করে যাচ্ছি। ধন্যবাদ আপনাকে। সারিকা, আমরা শুনলাম তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বক্তব্য এবং তিনি বললেন যে ফেব্রুয়ারিতে যে নির্বাচনটি হবে সেই নির্বাচনটি উৎসবমুখর হবে, শান্তিপূর্ণ হবে এবং অবাধ হবে। একই সাথে সাম্প্রতিক সময়ে যে ঘটনাটি ঘটেছে সেটি আসলে জনগণকে ভীত করার একটি প্রক্রিয়া বলে তিনি অভিহিত করছেন এবং তিনি বলছেন যে জনগণকে এভাবে ভীত করা যাবে না। একই সাথে তিনি বলছেন যে প্রতিপক্ষ কাজ করছে নির্বাচনটি ব্যাহত করার জন্য এবং প্রতিপক্ষ পিছন থেকে আসলে আঘাত করার চেষ্টা করছে। তো সারিকা, এই ছিল সর্বশেষ তথ্য সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে।